ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে। পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি। সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে। অস্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারে পদ্মজা, মৃদুলের হাতে টর্চ। সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। পদ্মজা শিউরে ওঠে, ঘামতে থাকলো। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলে, উত্তরে আগন্তুক কিছু একটা বলে। ঝাপসা আলোয় মৃদুলের সাথে লোকটার দেহ আর চুল স্পষ্ট হয়। লম্বা শরীর, মাথায় ঝাঁকড়া চুল। চারপাশ থমকে যায়। পদ্মজার শরীর বেয়ে যেন মুহূর্তে শীতল কিছু একটা ছুঁয়ে যায়। সে বিস্ময়ে ঘোর কাটাতে পারছে না। চন্দ্র তারাকেহীন স্নান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে। পদ্মজার মুখ ঘেঁষে একটা পাতা মাটিতে পড়ল। সাথে সাথে সে ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারলো, নিজের ভয় পাওয়া দেখে নিজের উপর খুব বিরক্ত হয়। 2 পা এগিয়ে এসে অন্দরমহলের পিছনে তাকায়। আধো অন্ধকারে আবিষ্কার করলো মৃদুল এবং আগন্তুক নেই। চোখের পলকে যেন মুহূর্তেই ভোজভাজির মতোই নাই হয়ে গেল। পদ্মজার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল। মৃদুলের মধ্যে ঘাপলা আছে ভাবতেই ইচ্ছে করছে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সবকিছু ভাবতে পারে। সবকিছু। পদ্মজা তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মৃদুল জঙ্গলের ভেতরে ঢুকেনি তো? আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলের আগন্তুক কি সেই সাথে রয়েছে? পদ্মজা এক হাতে ছুরি নিল, অন্য হাতে রামদা। তার চোখের দৃষ্টি প্রখর। চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে। এই বুঝি কেউ আক্রমণ করে বসলো। সেদিন যতটুকু এসেছিল সে ঠাউর করে করে নিরাপদভাবে ঠিক ততটুকুই চলে আসে। সামনে বড় বড় গাছপালা ডালপালা মিলে দাঁড়িয়ে আছে। ভুতুড়ে পরিবেশ। পদ্মজা কেন জানি নিশ্চিত আজ কেউ থাকবে এখানে, অজানা রহস্যজাল পাহারা দেওয়ার জন্য। আর আশেপাশেই আছে সেই গুপ্ত রহস্যজাল। পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে যায়। কয়েকটা গাছ পেরিয়ে সে থমকে দাঁড়ালো। একটা শব্দ ভেসে আসছে কানে। পদ্মজা দুরু দুরু বুকে শব্দ শত লক্ষ্য করে তাকালো। কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে, সম্ভবত প্রস্রাব করছে। পদ্মজা প্রস্তুত হয় লোকটিকে পেছন থেকে আক্রমণ করার জন্য, কিন্তু অজ্ঞতা কারণে তার হাত কেঁপে ওঠে। সে কাউকে প্রাণে মারতে পারবে না, সেই সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে। সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছিল। সে যেন ছিল অন্য এক পদ্মজা। সেই পদ্মজাকে সে নিজেও চিনত না। পদ্মজা অস্থির হয়ে ওঠে, কিছু একটা খোঁজে। লোকটা উঠে দাঁড়ায়। পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উকি দিয়ে রুদ্ধ শ্বাসে তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটির মুখ অস্পষ্ট, অবয়ব শুধু স্পষ্ট। দুলকি চালে এদিকে এগিয়ে আসছে। পরনে লুঙ্গি ও সোয়েটার পরা, মাথায় টুপিও রয়েছে। লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি। তবুও পদ্মজার নিঃশ্বাস আটকে যায়। সে রামদা শক্ত করে ধরল। লোকটি তার কাছে আসতেই সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে। লোহার রামদার এক পাশে আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। গোঙানির শব্দ করে, হাত পা ধাপড়াতে থাকলো। সেকেন্ড কয়েক পরই দেহ নিস্তেজ হয়ে যায়। পদ্মজার বুক ফুঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসে। তবে লোকটাকে কাঁচা খেলোয়াড় মনে হলো। এক আঘাতেই কুপকাত। পদ্মজা একবার ভাবলো টর্চের আলোয় লোকটার মুখ দেখবে। তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি উৎপাতা বিপদ তার উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে। তাই আর টর্চ জ্বালালো না। সে নিথর দেহটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসের শা শা শব্দ, ঝিঝি পোকার ডাক, আর অশরীরীর মতো দাঁড়িয়ে থাকা গাছপালা। আর রাতের অন্ধকার বারবার পদ্মজার গা হিম করে দিচ্ছে। পদ্মজা প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে। বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো। সামনে কোনো বড় গাছ নেই। জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদমই খোলা তাও নয়। জঙ্গলি লতাপাতা রয়েছে, তবে একটু অন্যরকম। লতাপাতার মাঝে জোক বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভেবেও পদ্মজা ঝুঁকি দিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগোতেই জুতা ভেদ করে কাটা ফুটে পায়ে। আঘাতে আবার আঘাত লেগেছে। ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায়। সে কাটা বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয়। রক্ত জবা ঠোঁট দুটি জলে ভিজে যায়। মৃদুল এদিক ওদিক দেখে বলল, লিখন ভাই, চলো চইলা যাই।
অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেসবে তোয়াক্কা না করে সে বলল, পদ্মজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারছে না কি করবে সে। লিখনের হাত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণা চোখ মুখ ফুলে যা তা অবস্থা, অনেক কান্নাকাটি করে পদ্মজার জন্য। পূর্ণা আশঙ্কা করছে তার বোন ভালো নেই, মৃদুলের তাই মনে হয়। সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো। তখন লিখন শাহ আসে, তার শুটিং শেষের দিকে, সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে, তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল। পূর্ণাকে ওভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করলো, বিস্তারিত জানতে পারে। লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করলো। সে বলল ঢুকতে দিবে না। লিখন মৃদুলের কথা শুনে না, চলে আসে হাওলাদার বাড়িতে। পিছু পিছু আসে মৃদুল, কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভেতরেই ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করলো তারা বাড়ির পিছনে ভাঙা প্রাচীর পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকবে। লিখন প্রথম রাজি না হলেও পরে রাজি হলো। সে চিন্তিত হয়ে পড়েছে। পদ্মজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়সেও এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়েছে, তাও বিবাহিত মেয়ে। এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ। এই সমাজের জন্যই সে পদ্মজার থেকে নিজেকে এত দূরত্বে রাখে, যাতে কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদ্মজাকে ছুঁতে না পারে। পদ্মজা যেন অসুখী না হয়। সেই পদ্মজার নাকি 4 দিন ধরে খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেওয়া হচ্ছে না। লিখনের মাথার রগ দপদপ করতে থাকে। আধার নামতেই দুজন হাওলাদার বাড়ির পিছনের ভাঙা প্রাচীর দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাড়ির পিছনে যে জঙ্গল, সেই জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারদিকে গোল করে প্রাচীর দেওয়া। সেই পিছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে, তাই সে জানতো এদিকে বড় বড় কাঁটা আছে যা পথ রোধ করে। এজন্য সে রামদা নিয়ে এসেছে, যা লিখনের হাতে ছিল। লিখন অসাবধানতাবশত কাঁটার লতাপাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে, ফলে ক্ষত সৃষ্টি হয়। গলগল করে বেরিয়ে আসে রক্ত। রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল, ভাই, রক্ত তো বন্ধই হইতেছে না, কি করা যায় বলো তো? আসো চইলা যাই, বাজারে যাইবা, নয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাব। ব্যস্ত হইও না মৃদুল। লিখন এক জায়গায় বসলো। তারা অন্দর মহলের বাম দিকে আছে। মৃদুলের হাত থেকে টর্চ নিয়ে লিখন চারদিকেই দেখলো। তারপর বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। আচ্ছা ভাই। মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে। তারপর কচলে নরম করে লিখনের ক্ষত স্থানে দিয়ে দেয়। লিখন বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমরা চইলা চাইলেই পারতাম, পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই? পদ্মজা ভাবির এত ভালোবাসো ভাই, অবাক করে আমারে। লিখন মুচকি হেসে বলল, এসব বলো না মৃদুল, এসব বলতে নেই। সত্যি কথা কইতে ডর কিসের? লিখন ঠোঁটে হাসি রেখেই উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে বলল, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই। সমাজ ভালো চোখে দেখে না। সমাজেরে আমি জুতা মারি। তোমার বয়স বেড়েছে ঠিকই, জ্ঞান হয়নি। বলতে বলতে লিখন অন্দরমহলের পিছনে আসে। গা হিম করা ঠান্ডা বাতাস বইছে, তার পরনে শীত বস্ত্র নেই। মৃদুল বলল, এই কথা আমার আম্মাও বলে। এইসব কথা বাদ দাও এখন। শোনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পিছন থেকেই কিছু করব? লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্দরমহলের 2 তলায় তাকালো, পদ্মজার ঘরের জানালার দিকে। প্রশ্ন করলো, পিছনে কি করার আছে? পদ্মজার ঘরের জানালার পাশে রেন্ট্রি গাছ দেখছো? গাছে উঠে উকি দিলেই পদ্মজাকে দেখা যাবে, কথা বলাও যাবে। উঠতে পারো গাছে? আরে পুরুষ মানুষ হয়েছে কি জন্যে? তাইলে গাছে উঠবো আমরা? একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত। তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি। মৃদুল মুখ কালো করে বলল, দিবে না। আবার অপমান হইতে ইচ্ছে করতেছে না। তাহলে চলো গাছে উঠি। মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল, তুমি যখন কইছো আমি যাব। হ্যালো, আসসালামু আলাইকুম।